গতকাল থেকে যে আমরা ৪৫ দিনের অঙ্কের অ আ ক খ যে জার্নি শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় দিন। আজকে আমরা এই ভিডিওতে জানব সংখ্যার ধারণা। যে কোনো সাবজেক্ট পড়ার জন্য, যেমন ইংরেজি শেখার জন্য যেমন প্রথমে আমাদেরকে এবিসিডি জানতে হয়, বাংলা শেখার জন্য যেমন আমাদের অ আ জানতে হয়, ঠিক একই রকমভাবে আমাদের অঙ্কের অ ক খ হলো সংখ্যা। যে সংখ্যা নিয়ে আমরা অঙ্কের যাবতীয় যা কিছু সব করে থাকি। তাই সব প্রথমে আমাদের অঙ্ক ভালো করে জানার জন্য এই সংখ্যার ধারণাটা ক্লিয়ার থাকা প্রয়োজন। তো আজকের এই ভিডিওতে আমরা সংখ্যার ধারণাটা জানবো। এই ভিডিওতে আমরা যেই সমস্ত টপিকগুলো কভার করব সেটা হচ্ছে অঙ্কের ধারণা, সংখ্যার ধারণা, প্রকৃত মান ও স্থানীয় মান, অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা। তো চলুন শুরু করা যাক। সব প্রথমে প্রথম আমাদের টপিক অঙ্কের ধারণা। ইংরেজিতে আমরা যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স, আমরা যদি যে কোনো বাক্য বলি ইংরেজিতে, সেই বাক্যগুলো বিভিন্ন ওয়ার্ড দিয়ে তৈরি হয় এবং যাই ওয়ার্ড হোক না কেন সেই ওয়ার্ডগুলো এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটার দিয়ে কিন্তু তৈরি। আমরা যে ওয়ার্ডই লিখি না কেন বা যে ওয়ার্ডই বলি না কেন তার মধ্যে এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটার ছাড়া অন্য কিছুই থাকবে না। ঠিক একই রকমভাবে অঙ্কে আমরা যে সংখ্যায় লিখি না কেন সেই সংখ্যাগুলো 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা যে চিহ্ন, 10 রকমের যে দেখতে, এটা ইংরেজিতে, বাংলায় হলে 0, 1 এরকম করে যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো ব্যবহার করে আমরা যত বড় সংখ্যায় লিখি না কেন সমস্ত সংখ্যা কিন্তু এই 10টা চিহ্ন দিয়েই তৈরি। যেমন ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার। এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা চিহ্নকে অঙ্কে বলা হয় ডিজিট। ইংরেজিতে বলা হয় ডিজিট, বাংলায় বলা হয় এটাকে অঙ্ক। বাংলায় এটাকে বলা হয় অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত এইগুলোকে বাংলায় বলা হয় অঙ্ক, ইংরেজিতে বলা হয় ডিজিট। এরপরে সংখ্যা কি তাহলে? সংখ্যা হচ্ছে এই ডিজিটগুলো ব্যবহার করে আমরা যেই আমাদের বিভিন্ন কিছু গণনা করার জন্য যেইগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় সংখ্যা। যেমন আমি যদি বলি 135, 135, 135, এইটা একটা সংখ্যা। যেই সংখ্যাতে এখানে দেখুন 3খানা অঙ্ক ব্যবহার হয়েছে, 1, 3 এবং 5। 1, 3 এবং 5 এই 3খানা অঙ্ক ব্যবহার করে এই 135 যেটা তৈরি হলো এটা একটা সংখ্যা। আমি যদি বলি এবার কখনো কখনো এই একের বেশি অঙ্ক দিয়েই যে সংখ্যা তৈরি হতে হবে তার কোনো মানে নেই। যেমন যদি বলি আমাদের প্রত্যেক দিন ক্লাস হয় সন্ধে 8টায়। এই যে সন্ধে 8টা এই টাইমটা বললাম, এই 8টা যখন আমি বললাম এই 8টা কিন্তু আমি অঙ্ক হিসেবে বলছি না, 8টা আমি সংখ্যা হিসেবে বলছি। তাই এখানে 8 কিন্তু একটা অঙ্ক দিয়ে তৈরি, একটা সংখ্যা। অর্থাৎ সংখ্যাগুলো একটা অঙ্ক দিয়ে তৈরি হতে পারে, দুটো অঙ্ক দিয়ে তৈরি হতে পারে, 3টে অঙ্ক দিয়ে তৈরি হতে পারে, বিভিন্ন অঙ্ক দিয়ে তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী কনসেপ্ট প্রকৃত মান স্থানীয় মান বলার আগে আমি এই পরের কনসেপ্টটা এর সঙ্গে আমাদের রিলেটেড সেটা বলে দিচ্ছি। বিভিন্ন অঙ্কের বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান। তাহলে আমরা কি দেখলাম? যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে সেই সংখ্যাগুলো বিভিন্ন রকমের অঙ্ক দিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমি একটু জাস্ট এক্সাম্পল হিসেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে যদি আমি লিখি 10, এগুলো সব কিন্তু একটা সংখ্যা। 11, 12, এই যে সংখ্যাটা 1 লিখলাম, এই সংখ্যাটা তৈরি হওয়ার জন্য একটা অঙ্ক ব্যবহার হয়েছে। 2টা তৈরি হওয়ার জন্য একটা অঙ্ক ব্যবহার হয়েছে। এরকম 1 থেকে 9 পর্যন্ত এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এই সংখ্যাগুলো তৈরি হওয়ার জন্য একটা অঙ্ক ব্যবহার হয়েছে। পরের লাইনে 9-এর পরে যখন আমরা চলে আসছি, এই 10 লেখার জন্য কিন্তু দুটো অঙ্ক ব্যবহার হলো। অর্থাৎ আমরা বলতে পারি এইগুলোও সংখ্যা, এগুলোও সংখ্যা। আমি যদি এরকম করে 99 পর্যন্ত লিখে দিই তাহলে পরে আসবে 100,
এরকম করে যদি আমি 999 পর্যন্ত লিখে দিই, তারপরে আসবে 1000, এরকম করে চলতেই থাকবে, এরকম করে চলতেই থাকবে। এই যে সংখ্যাগুলো আমরা লিখছি, এই প্রথম লাইনে যে সংখ্যাগুলো লেখা হয়েছে এইগুলো আসলে এক অঙ্কের সংখ্যা। আমরা বুঝতে পারছি যে এই প্রথম লাইনের সংখ্যাগুলো হলো এক অঙ্কের সংখ্যা, এই দ্বিতীয় লাইনের সংখ্যাগুলো হলো 2 অঙ্কের সংখ্যা, তৃতীয় লাইনের সংখ্যাগুলো হলো 3 অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা, এরকম করে 5 অঙ্কের, 6 অঙ্কের, এরকম করে আমরা বিভিন্ন অঙ্কের সংখ্যা তৈরি করতে পারবো। আমরা ছোটবেলায় এবার মনে করে দেখুন, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতো, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, 2 অঙ্কের যখন আমরা সংখ্যা লিখছি সব থেকে ছোট সংখ্যা হলো 10, এর থেকে ছোট সংখ্যা যখন আমি করতে যাব তখন কিন্তু সেটা 2 অঙ্কের থাকবে না, এর 10-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 9, 9টা কিন্তু এক অঙ্কের হয়ে যাচ্ছে, তাই 9টা হলো এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা। এর থেকে বড় আমি এক অঙ্কের সংখ্যা করতে পারবো না, এক অঙ্ক এর থেকে বড় সংখ্যা করতে গেলেই সেটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। আর একই রকম ভাবে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 10, তার থেকে আমি ছোট আর 2 অঙ্কের সংখ্যা করতে পারবো না, তার থেকে ছোট 2 অঙ্কের সংখ্যা করতে, তার থেকে ছোট সংখ্যা করতে গেলেই সেটা কিন্তু এক অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকটা অঙ্কের সংখ্যাকে আমরা সব থেকে ছোট কত হবে এবং সব থেকে বড় কত হবে সেটা আমরা বলতে পারি। সব থেকে ছোট কি হয়, একের পরে ততগুলো অঙ্ক হওয়ার জন্য যতগুলো শূন্য প্রয়োজন ততগুলো শূন্য দিয়ে আমরা সেই অঙ্কের সব থেকে ছোট সংখ্যা পাই। যেমন 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত, একের পর দুখানা শূন্য, অর্থাৎ 3টে অঙ্ক হওয়ার জন্য একটা 1 বসালাম, আরো দুখানা তাহলে শূন্য লাগবে, দিয়ে একের পরে দুখানা শূন্য দিয়ে আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করে পাবো, যত অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা বের করব ততগুলো 9 লিখলে আমরা পেয়ে যাবো তত অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই কনসেপ্টটা আমরা ছোটবেলা থেকে বিভিন্নভাবে জেনে এসেছি। আসলে আমি প্রথমেই বলেছি গতকালকেই যে সরি, ক্লাস 10 পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লাস 10 পর্যন্ত আমরা শিখেছি, সেই বেসিক কনসেপ্টগুলো আমরা একসঙ্গে গুছিয়ে এই যে প্লেলিস্ট অঙ্কের অ ক খ সেটাতে আমরা জানবো। তো এখানে আমরা অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে সংখ্যা বিভিন্ন অঙ্কের সেগুলো আমরা জেনেছি, সেইগুলো আমরা আজকে ক্লিয়ার করে নিলাম। এরপরে আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি আমি। আসলে আমাদের হাতে 45 দিন সময়, সেই 45 দিন সময়ে আমাদেরকে ক্লাস 10 পর্যন্ত মানে অনেক টপিক, সেই টপিকগুলো কভার করতে হবে। আমি সব বিষয়গুলোকে, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে করতে যাওয়ার চেষ্টা করব। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। আর তাছাড়া প্রত্যেকটা বিষয় যেগুলো আমি বলবো আপনারা সেইগুলো একটু নিজেরা সেই বিষয়গুলোকে একটু ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা জানলাম বিভিন্ন অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে আমরা জানবো প্রকৃত মান এবং স্থানীয় মান। আমরা যখন অঙ্ক করতাম ছোটবেলায় আমাদেরকে বলা হতো স্থানীয় মান অনুসারে সাজিয়ে অঙ্ক করো। সে স্থানীয় মান ব্যাপারটা কি? ধরুন আমি লিখলাম 2735, এটা একটা 4 অঙ্কের সংখ্যা, আমরা শিখলাম এটা একটা 4 অঙ্কের সংখ্যা। এই 4 অঙ্কের সংখ্যাটা, আচ্ছা আমি আর একটা সংখ্যা লিখি, ধরুন লিখলাম 2222, এটা একটা 4 অঙ্কের সংখ্যা। এই 4 অঙ্কের সংখ্যাটাই আমি কিন্তু 4খানায় 2 লিখেছি। 4খানা 2 লেখার কারণে কত সংখ্যা তৈরি হয়েছে, 2222। যদিও এখানে 4খানায় 2 লেখা হয়েছে কিন্তু প্রত্যেকটা 2-এর ভ্যালু কিন্তু আলাদা আলাদা। দেখুন এই 2টা আমার 2222 যে সংখ্যাটা, সেই সংখ্যাতে এই 2টা ভ্যালু দিচ্ছে 2-এর, এই 2টা ভ্যালু দিচ্ছে 20-র, এই 2টা ভ্যালু দিচ্ছে 200 এবং এই 2টা ভ্যালু দিচ্ছে কিন্তু 2000। আমি যদি ধরুন এই 2টাকে বাদ দিয়ে ওই জায়গাটায় শূন্য বসিয়ে তাহলে কি হবে, 0222। যদি এই 2টাকে সরিয়ে দিই তাহলে 2022। যদি এই 2টাকে সরিয়ে দিই তাহলে কি হবে, 2202। যদি এটাকে বাদ দিই তাহলে কি হবে 2220। দেখুন এখানে লাস্টেরটাকে যখন আমি বাদ দিয়ে শূন্য করে দিয়েছি, ওই পুরো সংখ্যাটা থেকে 2-এর ঘাটতি হয়েছে। যখন আমি
এই সংখ্যাটাকে শূন্য করেছি, এই অঙ্কটাকে শূন্য করেছি, তখন এখানে কিন্তু 20 ঘাটতি হয়েছে। এইটা যখন শূন্য করেছি তখন 200 ঘাটতি হয়েছে। এইটা যখন শূন্য করেছি তখন তার ঘাটতি হয়েছে কিন্তু 2000। অর্থাৎ যদিও সবগুলো এখানে 2, কিন্তু কোন জায়গায় তাকে আমি রেখেছি তার উপর ভিত্তি করে কিন্তু তার একটা আলাদা ভ্যালু আছে। যেমন আমরা সকলেই মানুষ, সেই মানুষগুলো আমরা এক একটা জায়গায় যখন যাই আমাদের এক এক রকমের ভ্যালু হয়। ঠিক একই রকমভাবে আমরা যেই ডিজিটগুলো 0 থেকে 9 যে ডিজিটগুলো পেয়েছি, সেই ডিজিটগুলো যখন আমরা সংখ্যায় ব্যবহার করব, সেই সংখ্যায় এই দিক থেকে কাউন্ট করতে হয়, ডান দিক থেকে বাম দিকে কাউন্ট করতে হয়। প্রথম যে ঘরটা এটাকে বলা হয় একক, তারপর এটাকে বলা হয় দশক, তারপর এটাকে বলা হয় শতক, তারপর এটাকে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই এককের ঘরে যে বসবে, যদি এখানে সবগুলোই 2, অর্থাৎ এই যে 2 সবগুলো যেহেতু 2, তাদের অরিজিনাল মান অর্থাৎ প্রকৃত মান সবটাই 2। কিন্তু এই 2টা যখন আমি এই সংখ্যায় লিখব তখন সে কোন স্থানে বসছে সেই স্থানে বসার উপর ভিত্তি করে তার একটা স্থানীয় মান থাকে। কোন স্থানে বসছে তার উপর ভিত্তি করে তার একটা স্থানীয় মান থাকে। যেমন এখানে 2টা যখন এককের ঘরে বসছে তখন তার মান হচ্ছে তার 1 গুণ, অর্থাৎ 2 এককে 2। যখন দশকের ঘরে বসছে তখন তার মান হচ্ছে তার 10 গুণ, অর্থাৎ 2 গুণিত 10 মানে 20। যখন শতকের ঘরে বসছে তখন হচ্ছে 2 তার 100 গুণ, 2 গুণিত 100 মানে 200। যখন হাজারের ঘরে বসছে তখন তার মান হয়ে যাচ্ছে 1000 গুণ, অর্থাৎ 2 গুণিত 1000 মানে 2000। অর্থাৎ যে কোনো অঙ্ক যখন একটা সংখ্যায় বসে তখন তার স্থানে কোন স্থানে বসছে তার উপর ভিত্তি করে যে তার মান হয় সেটাকে বলা হয় স্থানীয় মান, এবং তার যেটা অরিজিনাল মান সেটাকে বলা হয় প্রকৃত মান। প্রকৃত মান আসলে যেইটা হচ্ছে অঙ্ক তার ভ্যালু যেটা সেটাই হচ্ছে সবসময় প্রকৃত মান। 0-এর ভ্যালু 0, 1-এর ভ্যালু 1, 2-এর ভ্যালু 2, 3-এর ভ্যালু 3। আর স্থানীয় মান কোনটা? কোন স্থানে বসছে তার উপর ভিত্তি করে তার যে মান সেটাকে বলা হয় স্থানীয় মান। যদি যদি 5 এই সংখ্যাটা যদি আমি শতকের ঘরে বসি তার স্থানীয় মান হয়ে যায় 500। 5কে যদি আমি লক্ষর ঘরে বসাই তখন তার মান হয়ে যায় 5 লক্ষ। এইটা হচ্ছে প্রকৃত মান এবং স্থানীয় মানের কনসেপ্ট। আমরা প্রত্যেকটা টপিক এরকমভাবে আস্তে আস্তে একদম বেসিক থেকে আমি শুরু করছি। অনেকের কাছে যারা মোটামুটি অঙ্কের ধারণা আছে আপনাদের মনে হতে পারে যে এগুলো বোরিং বিষয়, একদম বেসিকে কি বলা হচ্ছে। আসলে অনেকে আছে যাদের এই বেসিকেও প্রবলেম থাকতে পারে, সেই কারণে আমি একদম বেসিক থেকে শুরু করছি। আস্তে আস্তে আমরা অ্যাডভান্স দিকে আমরা সমস্ত বিষয়টাই কভার করার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী একটা বেসিক কনসেপ্টে যাচ্ছি, সেটা হচ্ছে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। আমরা তাহলে সংখ্যাগুলো আমরা জানলাম যে সংখ্যা আনলিমিটেড একদম চলতেই থাকবে। ডিজিট 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কিন্তু আনলিমিটেড, 0, 1, 2, 3, 4 একদম 100, 200 যত 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি সমস্ত একদম আনলিমিটেড পর্যন্ত। আমরা বলতে পারবো না কোথায় সংখ্যা শেষ, একদম আনলিমিটেড পর্যন্ত কিন্তু সংখ্যা চলতেই থাকবে। তো সেই সংখ্যাগুলোকে আমরা বেসিক্যালি জোড় এবং বিজোড় এই দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটাকে বিভিন্ন জোড়ে জোড়ে জোড়া জোড়া করে রাখা যাবে কিনা তার উপর ভিত্তি করে। যেমন 1কে ধরুন দুজনের মধ্যে আপনি এই সংখ্যাগুলোকে আমরা ধরে নিলাম হয়তো চকলেট, সংখ্যাগুলোকে আমরা ধরে নিলাম চকলেট। তাহলে সেই চকলেটকে যদি আপনি দুজনের মধ্যে যদি ভাগ করতে পারেন, সেই সংখ্যাটা সেই পরিমাণ চকলেটকে আপনি যদি দুজনের মধ্যে ভাগ করতে পারেন সেইগুলোকে আমরা বলবো জোড় সংখ্যা। আর যদি দুজনের মধ্যে ভাগ করতে না পারেন সেগুলোকে আমরা বলবো বিজোড় সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6 এরকম করে যদি আমরা পরপর লিখতে থাকি তাহলে একটা চকলেটকে আমরা কিন্তু দুজনের মধ্যে ভাগ করতে পারবো না, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা। দুটো চকলেটকে ভাগ করতে পারবো, তাই এটা একটা জোড় সংখ্যা। 3টা বিজোড় সংখ্যা, 4টা জোড় সংখ্যা, 5টা বিজোড় সংখ্যা, 6টা জোড় সংখ্যা। এরকম করে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা, এবং 2 দিয়ে ভাগ করা না গেলে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। একদম বেসিক কনসেপ্ট আপনারা জানেন আশা করি। এরপরে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এই কনসেপ্টটা আমাদের থাকা খুবই প্রয়োজন। এই দুটোর মধ্যে গুলিয়ে যায় অনেক সময়, সেই কারণে আমি এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যার পাশাপাশি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এইটাকে আমি রেখেছি। আসলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি জানি, কিন্তু আমাদের মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বলতে আমরা অনেক সময় জোড় সংখ্যা বিজোড় সংখ্যাকে ভেবে ফেলি। সেই কারণে আমি দুটোকে পাশাপাশি রেখেছি সেটার পার্থক্যটাকে বোঝানোর জন্য। দেখুন, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা জিনিসটা আলাদা, আর মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জিনিসটা কিন্তু আলাদা। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যেটাকে 2 দিয়ে ভাগ করা যায় সেই সবগুলোই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা না গেলে সেই সবগুলোই হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলোকে
যেই সংখ্যাগুলোকে যদি আমরা ভাঙি, যেমন ধরুন আমি যদি লিখি 10, এই 10টাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 2 গুণিত 5-এ আমরা কিন্তু ভাঙতে পারছি, 2 গুণিত 5। যদি আমরা লিখি 9, তার আমরা কিন্তু 3 গুণিত 3-এ ভাঙতে পারছি। যদি লিখি 8, তাহলে আমরা 2 গুণিত 4-এ ভাঙতে পারছি। যদি আমরা লিখি 7, ধরুন যদি আমি লিখি 7, এই 7কে আমরা 7 গুণিত 1 অর্থাৎ 1-এর সঙ্গে সেই সংখ্যা গুণ ছাড়া অন্য কোনোভাবে কি ভাঙতে পারবো 7কে? এখানে কিন্তু 10কে আমরা শুধুমাত্র 10 গুণিত 1 করে তো ভাঙতে পারি, এটা একটা পদ্ধতি, কিন্তু তাছাড়াও 2 গুণিত 5 করে ভাঙতে পারছি, 9কে 3 গুণিত 3 করে ভাঙতে পারছি, 8কে 2 গুণিত 4 করে ভাঙতে পারছি। অর্থাৎ 1 এবং সেই সংখ্যার গুণ ছাড়াও তাকে অন্য পদ্ধতিতে ভাঙা যাচ্ছে এগুলোকে, কিন্তু এটাকে কিন্তু যাচ্ছে না, এটাকে যাচ্ছে না। যেইগুলোকে আমরা ভাঙতে পারবো না, সেগুলোকে বলা হবে মৌলিক সংখ্যা। যেগুলোকে আমরা 1 এবং সেই সংখ্যার গুণফল ছাড়া অন্য কোনোভাবে ভাঙতে পারবো না সেইগুলোকে বলবো মৌলিক সংখ্যা, আর যেগুলোকে ভাঙতে পারবো সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে 10 একটা যৌগিক সংখ্যা। ভালো করে লক্ষ্য করুন, আমাদের যেগুলোতে 10টা জোড়, আমাদের যেটা মূলত গন্ডগোল হয়, জোড় সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা ভাবি, বিজোড় সংখ্যাকে মৌলিক সংখ্যা, অনেক সময় আমাদের কনফিউশন হয়। দেখুন 10টা জোড় সংখ্যা, যে কোনো, আর একটা বিষয়, যে কোনো জোড় সংখ্যা অটোমেটিক যৌগিক সংখ্যা হয়ে যাবে, কারণ জোড় সংখ্যা হওয়ার জন্য অলরেডি তাকে 2 দিয়ে ভাগ যেতে হয়। তাহলে 2 দিয়ে যেহেতু অলরেডি ভাগ চলে গিয়েছে, সেই জন্য জোড় সংখ্যা মানে অটোমেটিকও যৌগিক সংখ্যা হবে। আমাদের সমস্যা হয় বিজোড় সংখ্যাকে আমরা অনেক সময় বিজোড় মানেই মৌলিক ধরে নিই, কিন্তু বিজোড় মানে সবসময় মৌলিক নয়। যেমন এখানে 9 সংখ্যাটা কিন্তু এখানে বিজোড়, 9 সংখ্যাটা কিন্তু এখানে বিজোড়, কিন্তু 9 সংখ্যাকে কিন্তু আমরা 3 গুণিত 3 আকারে যেহেতু ভাঙতে পাচ্ছি, তাই 9 বিজোড় কিন্তু মৌলিক নয়, বিজোড় কিন্তু মৌলিক নয়। ভালো করে সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 15 বিজোড় কিন্তু মৌলিক নয়, 21 বিজোড় কিন্তু মৌলিক নয়, 21কে আমরা 3 গুণিত 7-এ ভাঙতে পারছি, 15কে আমরা 3 গুণিত 5-এ ভাঙতে পারছি। তাহলে এইগুলো কিন্তু বিজোড় মানেই যে মৌলিক হবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আবার আর একটা শুধু এখানে এক্সেপশনাল বিষয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, জোড় মানেই যৌগিক সংখ্যা, জোড় মানেই যৌগিক সংখ্যা, বিজোড় মানে যে মৌলিক সংখ্যা হবে তার কোনো মানে নাই, কিন্তু জোড় মানেই যৌগিক সংখ্যা। কিন্তু তার একটা এক্সেপশন, সেটা হচ্ছে 2। 2 সংখ্যাটা জোড়, কিন্তু 2 সংখ্যাটা কিন্তু যৌগিক নয়, কারণ 2কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণিত 1 ছাড়া অন্য কোনোভাবে ভাঙতে পারছি না। তাই 2 হলো সবথেকে, 2 হচ্ছে একমাত্র জোড় কিন্তু মৌলিক সংখ্যা, একমাত্র জোড় কিন্তু মৌলিক সংখ্যা হলো 2, বাদবাকি যে কোনো জোড় সংখ্যা মানে সেটা যৌগিক সংখ্যা। আর বিজোড় সংখ্যা তো অনেক কি এক্সেপশন আছে, সেগুলো আমরা করছি। আর আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, 1 এই যে সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার জন্য কিন্তু তার কমপক্ষে দুটো সংখ্যার গুণ আকারে তাকে ভাঙতে হয়, কিন্তু 1কে আমরা দুটো সংখ্যার গুণ আকারেও ভাঙতে পারছি না। তাই একটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, এটা আমাদের মনে রাখতে হবে এই দুটো বিষয়। একটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, সেজন্য সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 নয়, 1 কিন্তু নয়, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আরেকটা কনসেপ্ট হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কি? তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝলাম? মৌলিক সংখ্যা বলতে বুঝলাম যেটা 1 এবং সেই সংখ্যার গুণ ছাড়া অন্য কোনোভাবে তাকে ভাঙা যায় না। আর যৌগিক সংখ্যা মানে 1 এবং সেই সংখ্যার গুণ ছাড়া অন্যভাবে ভাঙা যায়। এবার ধরুন আমি লিখলাম 10, 10কে আমি যদি লিখি তাহলে 10কে যদি ভাঙতে পারি 2 গুণিত 5, এই যে গুণ আকারে ভাঙা, এগুলোকে আসলে উৎপাদক বলে। আমরা উৎপাদকটা যদিও পরবর্তীতে আরো ক্লিয়ার ভাবে বুঝবো। 9কে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখবো 3 গুণিত 3। এখানে 10টাও কিন্তু তাহলে কি হয়ে গেল, যৌগিক সংখ্যা হয়ে গেল, 9টাও যৌগিক সংখ্যা হয়ে গেল। কিন্তু যেভাবে আমরা ভাঙছি 2 গুণিত 5 এবং 3 গুণিত 3, এর মধ্যে দুটোতেই আছে এরকম কমন জিনিস নেই।
দুটোতেই আছে এরকম কমন জিনিস নেই। এখানে 2 আছে কিন্তু এটাতে নেই, 5 আছে কিন্তু এটাতে নেই, আবার এটাতে 3 আছে কিন্তু ওটাতে নেই। অর্থাৎ এমন কোনো জিনিস নেই যেটা দুটোতেই আছে। এরকম যখন হবে তখন সেটাকে, সেই দুটো সংখ্যাকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, দেখুন এখানে দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু তারপরেও তারা হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। দুটো সংখ্যা যৌগিক হওয়ার পরেও কিন্তু তারা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। ধরুন এবার আমি লিখি 20 এবং 15। এখানে 20কে আমরা 2 × 10 লিখতে পারি, 15কে আমরা লিখতে পারি 3 × 5। তাহলে কি হলো, এখানে দুটোর মধ্যে কমন কিছু তো খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদের মনে হতে পারে এটা পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, আমরা তখনই দেখবো তাদের মধ্যে কমন আছে কিনা যখন এই যেইভাবে আমরা ভাঙছি সেটাকে আর তার থেকে ছোট টুকরে ভাঙা যাবে না। এখানে যখন এটাকে ভেঙেছি 2 × 10-এ, এই 2 × 10-এ কিন্তু আরো ছোটভাবে ভাঙা যাবে। 2টা রেখে দিলাম, কিন্তু 10কে এখনো 2 × 5 আকারে ভাঙা যাবে। অর্থাৎ আমরা এই যে ভাঙা, এই ভাঙাটাকে কনসিডার করব না, আমরা দেখব এই ভাঙাটা যেটার পরে আর ভাঙতে পারছি না, সব থেকে ছোট আকারে ভাঙবো, এটাকে বলা হয় মৌলিক উৎপাদক। আমরা এগুলো আরো ডিটেলসে, আমি চাইছি না টার্মিনোলজিগুলো ব্যবহার করতে। এই যে বিষয়, এই যে ভাঙলা, আমরা সব থেকে ছোট ছোট টুকরে ভেঙে ফেলার পরে তবে আমরা দেখবো তাদের মধ্যে কমন কিছু আছে কিনা। তাহলে এখানে দেখুন 2 আছে কিন্তু এখানে নেই, এখানে 2 আছে কিন্তু এখানে নেই, কিন্তু এখানে 5 আছে সেটা এখানেও আছে। তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক নয়, এরা পরস্পর মৌলিক নয়। যদি আমরা এখান থেকে দেখেই বিচার করে নিতাম তাহলে কিন্তু এরা পরস্পর মৌলিক, তাই আমাদের মনে হতো। তাহলে আমাদেরকে সব থেকে ছোট যতগুলো টুকরে ভাঙা যায় সেই টুকরোতে আমরা ভেঙে তবেই কিন্তু যাচাই করব যে এরা পরস্পর মৌলিক কিনা। তাহলে আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো শিখলাম, প্রথমত হচ্ছে অঙ্কের ধারণা। যেমন ইংরেজিতে আমরা একটু রিক্যাপ করে নিই, যেমন ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার দিয়ে সমস্ত ওয়ার্ড যা কিছু তৈরি হয়, তেমন আমাদের অঙ্কে যত বড় সংখ্যা যাই হোক না কেন সেটা 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট বা অঙ্ক দিয়ে তৈরি হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট বা অঙ্ক দিয়ে তৈরি হয়। এই ডিজিট বা অঙ্ক দিয়ে যেগুলো আমরা বিভিন্ন কিছু গণনা করার জন্য যেগুলোকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় সংখ্যা। সংখ্যা 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, বহু এরকম করে আনলিমিটেড অঙ্ক পর্যন্ত হতে পারে। প্রত্যেকটা অঙ্কে আমরা ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান পাই। ক্ষুদ্রতম মান 1 এবং ততগুলো ডিজিট হবার জন্য যতগুলো শূন্য দরকার ততগুলো শূন্য বসিয়ে আমরা ক্ষুদ্রতম মান পাই, আর ততগুলো 9 বসিয়ে আমরা পাই বৃহত্তম মান। আর প্রকৃত মান, স্থানীয় মান, প্রত্যেকটা ডিজিট যখন কোনো একটা সংখ্যায় বসে তখন সংখ্যায় তাদের যে নিজস্ব মান সেটাকে বলা হয় প্রকৃত মান, কিন্তু সংখ্যায় ও কোন স্থানে বসতে তার উপর ভিত্তি করে তার যে একটা ভ্যালু, তার যে একটা মান, সেটাকে বলা হয় স্থানীয় মান। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো তো জোড় সংখ্যা, যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কি? যখন কোনো একটা সংখ্যাকে আমরা যদি ভাঙি, যদি 1 এবং সেই সংখ্যার গুণফল ছাড়া অন্য কোনোভাবে ভাঙতে না পারি সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা, কিন্তু 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্যভাবে যদি আমরা ভাঙতে পারি সেটাকে আমরা বলি যৌগিক সংখ্যা। এরপরে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কি বুঝলাম? যখন কোনো দুটো সংখ্যা নিয়ে, দুটো সংখ্যাকে আমরা যখন ভাঙি, সে দুটো সংখ্যার যে ভাঙার ফলে যে উৎপাদকগুলো আমরা পাই তাদের মধ্যে যদি সাধারণ কোনো উৎপাদক না থাকে, যদি কমন কিছু না থাকে, তাহলে সেটাকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আজকে আমরা সংখ্যার বেসিক ধারণাটা জানলাম। এইভাবে আমরা ধারাবাহিকভাবে যে সিলেবাস দেখেছি গতকালকে সেই অনুযায়ী পরপর এগিয়ে যাব, একদম বেসিক থেকে আমাদের অঙ্কের ভীতি যাতে কাটে সেই সর্বোচ্চ প্রচেষ্টা আমরা করব। সকলে আপনারা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে এবং কনফিডেন্স রেখে আপনারা আমাদের সঙ্গে এগিয়ে চলুন। আমরা 45 দিনের জার্নিতে অঙ্কের ভীতি দূর করব, এই আশা রাখি। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 8টায়।